খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। চাকরি বিক্রি করে 6 বছরে 72 কোটি টাকা প্রসন্নের অ্যাকাউন্টে, রিপোর্ট জমা দিয়ে আদালতের দাবি ইডির। জানাবো বিস্তারিত খবর। 6 বছরে 72 কোটি টাকা জমা পড়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত ব্যবসায়ী প্রসন্ন রায়ের ব্যাংক অ্যাকাউন্টে এবং এই টাকা এসেছে চাকরি বিক্রি করে। আদালতে একটি রিপোর্ট জমা দিতে তেমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। যদিও প্রসন্নের আইনজীবীর দাবি তার মক্কেলের অ্যাকাউন্টে যে অর্থরাশি জমা পড়েছে তা ব্যবসার টাকা, এর সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই বলে দাবি করছেন তিনি। গতকাল শুক্রবার এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতার নগর দায়রা আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে। সেই শুনানি চলাকালীন প্রশান্তর বিরুদ্ধে আদালতে এই রিপোর্ট জমা দেয় ইডি। ইডির আইনজীবীর দাবি, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে 6 বছরে 72 কোটি টাকা জমা পড়েছে প্রসন্ন রায়ের ব্যাংক অ্যাকাউন্টে, যা চাকরি বিক্রির টাকা বলে মনে করছেন তদন্তকারীরা। আদালতে এই সংক্রান্ত একটি রিপোর্টও জমা দিয়েছে ইডি। ইডি রিপোর্টে জানিয়েছেন একজন চাকরি প্রার্থীর কাছ থেকে প্রায় 1.5 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। এরপরেই ইডির কাছে বিচারক মুখোপাধ্যায় জানতে চান কতজনের কাছ থেকে চাকরির টাকা নেওয়া হয়েছিল। অন্যদিকে ইডির দাবি শুনে প্রসন্নের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরাতা জানান, প্রসন্নের অ্যাকাউন্টে যে টাকা জমা পড়েছে তা ব্যবসার টাকা, এর সঙ্গে নিয়োগ দুর্নীতির সম্পর্ক নেই। 72 কোটি জমা দিলে তাতে অপরাধ কিসের, এই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি অনির্বাণের আবেদন, প্রসন্নের অ্যাকাউন্টে জমা পড়া টাকা যদি চাকরি বিক্রির হয় তাহলে কতজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তা বিস্তার জানাতে হবে ইডিকে। উল্লেখ্য, এর আগে ইডি দাবি করেছিল চাকরি বিক্রি করে একাই 100 কোটি টাকা তুলেছিলেন প্রসন্ন। অভিযোগ ছিল শিক্ষা দপ্তরের আধিকারিক এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে তিনি সেতু বন্ধনও করতেন। প্রসন্ন এবং তার পরিচিত 90টি সংস্থা রয়েছে বলে আদালত দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসি দুর্নীতি মামলার প্রসন্নের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি প্রসাদ সিং এর ঘনিষ্ঠ একজন মিডলম্যান। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 2টি মামলার তদন্তে নেমে প্রসন্নের নাম পেয়েছিল সিবিআই। প্রসন্নকে এরপর গ্রেপ্তার করে সিবিআই। তবে গ্রেপ্তার করা হলেও প্রসন্নের বিরুদ্ধে বিচার শুরু হয়নি। চার্জশিট দেওয়ার পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না করায় বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন প্রসন্ন। বেশ কিছু শর্ত নিয়ে সিবিআই এর মামলায় তাকে জামিন দেয় শীর্ষ আদালত। এরপর তাকে ইডি গ্রেপ্তার করেন। সবকা সাথ মোদি কা বিকাশ এনডিএ বৈঠকে শরিকদের নিয়ে মোদির জয়গাথা গাওয়ালো বিজেপি। যার বিস্তারিত খবর। শুরু এবং শেষ জানা ছিল আগে, কিন্তু গত শুক্রবার দুপুরে এনডিএ নেতা হিসাবে নরেন্দ্র মোদী পুনর্নির্বাচন পর্বের বাকি অংশের চমক। বক্তাদের তালিকায় শরিকি ঐক্য ছবি তুলে ধরায়, এমনকি ব্যক্তি মোদী পরিবর্তে এনডিএর মাহাত্ম্য প্রচারেও, যা দেখে বিরোধীদের একাংশ প্রধানমন্ত্রীর 1 দশক আগের স্লোগান ঈষৎ মোর্চর দিয়ে বলছে এ হলো সবকা সাথ মোদি কা বিকাশ, অর্থাৎ নিজেকে তুলে ধরার জন্য সকলের শরণাপন্ন হতে হচ্ছে মোদীকে। বাস্তবিক তাই হলো। এনডিএ একের পর এক শরিক দলের নেতা মোদীর প্রশস্তি গাইলেন। এনডিএ তো বটেই, বিজেপির অন্ধ্রজি নেতার সঙ্গে মোদীর সম্পর্ক মসৃণ নয় বলে শাসক শিবিরের সকলে জানেন। তাকে বক্তৃতা দেওয়া হলো মোদীর সার্বিক গ্রহণযোগ্যতা তুলে ধরতেই। পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে ওই বৈঠকে বিজেপি এবং সহযোগী দলগুলির লোকসভা সাংসদের পাশাপাশি আমন্ত্রিত তালিকায় ছিলেন রাজ্যসভার সাংসদরাও। আমন্ত্রিত ছিলেন বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। একেবারে সামনের সারিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শুক্রবারে যে বৈঠকে বারবার এনডিএর ঐক্য ছবি তুলে ধরার চেষ্টা হলো ঘটনাচক্রে মোদী দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীত্বের প্রথম 4 বছরে সেই জোটে কোনো বৈঠক হয়নি। গত বছর 18 জুলাই বেঙ্গালুরুতে বিজেপি জোট ইন্ডিয়ার আনুষ্ঠানিক আবির্ভাবের দিনে দিল্লিতে এনডিএ শরিকদের নিয়ে প্রথম বৈঠক করেছিলেন মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা। গত 5 বছরে এনডিএ সেটি প্রথম এবং সেটি শেষ বৈঠক। তার নেতৃত্বে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পেলেও মোদীর প্রতি বিশ্বাস যে অটুট তা তুলে ধরতে ওই বৈঠকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা হয়েছিল খবর চ্যানেলে, যা হয়ে থাকে সংসদের অধিবেশন চলার সময় বা সংসদ শুরুর আগে যৌথ অধিবেশনের ক্ষেত্রে। মাত্র 217 ভোটে লিড ফিরহাদকে চিঠি দিয়ে পদ ছাড়তে চাইলেন কলকাতা তৃণমূল কাউন্সিলর বিজয়।
জানাবো বিস্তারিত খবর। 2021 সালের শেষে কলকাতা পৌরসভা ভোটে 20 নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিজয় উপাধ্যায় জিতেছিল 9,000 বেশি ভোটে। 2024 সালে লোকসভা বিজয়ের ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছে মাত্র 217টি ভোটে। সে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে কাউন্সিলর পদ ছাড়তে চেয়ে মেয়র ফিরহাদ হাকিম এবং পুরসভার চেয়ারপারসন তথা দক্ষিণ কলকাতার লোকসভা জয়ী মালা রায়কে চিঠি দিলেন বিজয়। সেই চিঠিতে বিজয় লিখছেন, গত মে মাসে ফিরহাদ সমস্ত কাউন্সিলরদের বৈঠকের নির্দেশ দিয়েছিলেন যিনি যে ওয়ার্ডে যত ভোটে জিতেছিলেন সেই ব্যবধান যেন না কমে। নিজের ওয়ার্ডে তা বাস্তবায়িত না করতে পারায় ইস্তফা দিতে চান বিজয়। চিঠি প্রসঙ্গে বিজয় বলেন, আমাকে দিদি ওখানে পাঠিয়েছিলেন, আমি দাঁড়িয়ে ভোটে জয়ী হয়েছিলাম। লোকসভায় 217টি ভোটের লিড আমি মেনে নিতে পারছি না। তার কথায় আমি বাড়ি বাড়ি গিয়ে কথা বলেছি, প্রত্যেকে আমার কাজে খুশি, কিন্তু ভোট দেবেন না কেন, সেই জন্য আমার মনে কষ্ট হলো, আমি পদ থেকে ইস্তফা দিলাম। বিজয়ের ওয়ার্ডে তবুও 217 ভোটের লিড রয়েছে। ফলাফল পর্যালোচনা করলে দেখা যাচ্ছে পুরো অনেক মেয়াদ পরিষদ বড় চেয়ারম্যানদের নিজের ওয়ার্ডে তৃণমূল হেরেছে। কোথাও লিড পেয়েছে বিজেপি, কোথাও আবার সিপিএম। এ নিয়ে তৃণমূলের মধ্যে আলোচনাও রয়েছে যে কাউন্সিলরদের ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে। বিজয়ের চিঠির পর তাদের স্নায়ুচাপ বৃদ্ধি পাবে বলেই মনে করছে অনেকেই। তবে মেয়র এবং চেয়ারপারসন বিজয়ের ইস্তফা গ্রহণ করেন কিনা সেটাই দেখার বিষয়। বাংলাদেশের সাংসদ খুনের অন্যতম অভিযুক্ত গ্রেপ্তার নেপালে, কলকাতায় আনার তোড়জোড় শুরু ইডির সূত্রে। জানাবো বিস্তারিত খবর। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত সিয়ামকে কাঠমান্ডুতে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। তার গ্রেপ্তারের কথা আগেই স্বীকার করেছিল ঢাকার গোয়েন্দা বিভাগ। এবার কাঠমান্ডু থেকে সিয়ামকে কলকাতায় আনার তোড়জোড় শুরু করেছে এ রাজ্যের সিআইডি। বাংলাদেশের সাংসদ আনোয়ারুলের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। তার দেহ খুঁজতে ভারতীয় নৌবাহিনীর সাহায্য নেওয়া হয়েছে। ভাঙড়ের বাগজলা খালে আনোয়ারুলের দেহ ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ ইডির। সেই কারণে একাধিকবার ওই খালে তল্লাশি অভিযান চালিয়ে রাজ্যের গোয়েন্দারা। অভিযোগ, বাংলাদেশের ঝিনাইদহের সাংসদকে খুনের পর দেহ টুকরো টুকরো করে তারপর তা লোপাট করা হয়। তদন্তকারীদের অনুমান বাগজলা খালে ফেলা হতে পারে টুকরো। এর আগে আনোয়ারুলের দেহাংশ খুঁজে সাতুলিয়া ও কৃষ্ণমাটি এলাকায় বাগজলা খালে তল্লাশি চালিয়েছিল সিআইডি বিপর্যয় মোকাবিলা বাহিনী। সাংসদ খুনের ঘটনায় ধৃত জিহাদ হালদার ওরফে জুবেরকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি অফিসাররা সেই তথ্য জানতে পেরেছিলেন, কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও এখনও আনোয়ারুলের দেহাংশ খুঁজে পাননি সিআইডি। এদিকে এই খুনের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের খুঁজতে নেপালেও পাঠিয়েছে সিআইডির দল। সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা এই খুনের মামলার অন্যতম অভিযুক্ত বাংলাদেশি নাগরিক সিয়ামকে পাকড়াও করতে ভারত নেপাল সীমান্তের নানা এলাকায় সিআইডির বিশেষ তদন্তকারী দল খোঁজখবর চালিয়েছে। সিআইডি সূত্রের খবর, এই খুনের মামলায় মূল অভিযুক্ত আখতারুজ্জামান ওরফে শাহিনের খোঁজ চলছে। অনুমান, শাহিন কলকাতা থেকে নেপাল হয়ে আমেরিকায় পালিয়ে গিয়েছে। তিনি আমেরিকারই বাসিন্দা, তাই তাকে হেফাজতে নেওয়ার জন্য আমেরিকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে। সেই শাহিনের অন্যতম প্রধান সহযোগী সিয়াম কসাই জিহাদকে নিয়ে কয়েক মাস ধরে চীনের পার্কে ফ্ল্যাটেই ছিলেন। এই ফ্ল্যাটটি ছিল শাহিনের নামে। 2018 সালে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল শাহিন। সাংসদ খুনের পরিকল্পনায় কার্যকর করার বিভিন্ন ধাপে সিয়ামকে কার্যকর ভূমিকা ছিল বলে মনে করছে তদন্তকারী সংস্থা। অন্যদিকে বাংলাদেশের গোয়েন্দা বিভাগও সিয়ামকে নিজেদের হেফাজতে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়। বাংলাদেশের ঢাকা পুলিশের গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ আগেই বলেছিলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ ইতিমধ্যে নেপালে চিঠি পাঠিয়েছে সিয়ামের অবস্থান বিষয়ে ওদের জানানোর জন্য। খারাপ ফল হোক, তবুও মহারাষ্ট্রের ফড়নবিশকেই চান অমিত শাহ। পত্র পাঠ করালেন ইস্তেহারের অনুরোধ। জানাবো বিস্তারিত খবর। মহারাষ্ট্রে লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপি। তার দায় দিয়ে ইস্তফা দিতে চেয়েছিলেন পদ্মের শীর্ষ নেতা দেবেন্দ্র ফড়নবিশ, যিনি ওই রাজ্যের একনাথ শিন্ডে সরকারের উপমুখ্যমন্ত্রী। কিন্তু সেই ইস্তফা পত্র গ্রহণ করলেন না অমিত শাহ। শুক্রবার দেবেন্দ্র তার বাড়িতে গিয়ে এ ব্যাপারে কথা বললেন। শাহ তাকে নিরস্ত করেন। সূত্রের খবর, শাহ তাকে এও বললেন, এখনই যদি তিনি ইস্তফা দেন তবে মহারাষ্ট্রে বিজেপি কর্মীরাও আশাহত হয়ে পড়বেন। মহারাষ্ট্রে 48টি আসনের মধ্যে গত লোকসভা ভোটে 41টি আসন জিতেছিল এনডিএ। সেই সময় এনডিএতে ছিল বিজেপি এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বে অবিভক্ত শিবসেনা। এবছর সেই সমীকরণ বদলেছে। এখন এনডিএর শরিক শিন্ডে, শিবসেনা এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। এবছর নতুন এনডিএ জোট মহারাষ্ট্রে জিতেছে সাকুল্য 17টি আসন, যার মধ্যে বিজেপি হাত এসেছে কেবলমাত্র 9টি আসন। অন্যদিকে মহারাষ্ট্রে ভালো ফল করে বিরোধী জোট ইন্ডিয়া, তারা পেয়েছে 30টি আসন।
গত মঙ্গলবার এই ফল ঘোষণার 24 ঘন্টার মধ্যে খারাপ ফলের দায় নিজের কাজে নিয়ে ইস্তফা দিতে চেয়েছেন মহারাষ্ট্রের বিজেপির শীর্ষ নেতা দেবেন্দ্র ফডনবিস। তবে সেই ইস্তফাপত্র গ্রহণ করেননি শাহ। গত শুক্রবার ছিল এনডির বৈঠক। সেই বৈঠকের পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শেন্ডে এবং 2 উপমুখ্যমন্ত্রী পাওয়ার এবং ফডনবিসকে নিয়ে বৈঠকে বসেন শাহ। আগামী ভোটের রণকৌশল নিয়ে আলোচনার পাশাপাশি উঠে আসে ফডনবিসের ইস্তফা প্রসঙ্গে শাহ স্পষ্ট জানিয়ে দেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।